হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিলন বর্মন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এডুকেয়ার পালস। তো এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু শিখেছি ওয়ার্ড কাকে বলে, সিলেবল কাকে বলে। তো এই ভিডিওতে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের গঠন কিভাবে করা যায় এবং সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় সেটা এই ভিডিওতে শিখব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম ওয়াচ করছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছো তাদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো আমরা সেন্টেন্স কাকে বলবো? বাংলায় যাকে আমরা বাক্য বলি, ইংরেজিতেই কিন্তু তা সেন্টেন্স। যখন কতগুলি পদ কিংবা শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখনই আমরা সেটাকে ইংরেজিতে সেন্টেন্স এবং বাংলায় বাক্য বলি। এক্সাম্পল, Ram is a boy. Rama is a girl. The sky is blue. The mango is sweet. এখানে এই উদাহরণগুলিতে বোঝা যায় যে এগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন রাম ইজ এ বয়, রামকে একজন বালক। রমা ইজ আ গার্ল, রমা হয় একটা বালিকা কিংবা মেয়ে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি হয় মিষ্টি। এই চারটা উদাহরণে আমরা কিন্তু পেলাম সেন্টেন্স, কেননা এই চারটা উদাহরণের মধ্যেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এখন আমরা যদি এখানে শুধু বলি রাম ইজ আ, রাম হয়, বয়টাকে যদি বাদ দিই আমরা, সেখানে যদি লিখি রাম ইজ আ, তো এখানে কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না। তারপরে সেম এখানে যদি রমা ইজ আ, এখানে যদি আমি গার্লটা বাদ দিই, তোমরা যদি গার্লটা বাদ দাও গার্ল, সেক্ষেত্রে কিন্তু রমা হয়। রমা কি হয়? সে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ করে না। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। এখানে যদি আমি ব্লু বাদ দিই তাহলে দ্য স্কাই ইজ, আকাশ হয়, কি হয় আকাশ? ঝড় হয়, বৃষ্টি হয় না, আকাশ হয় নীল। সেম দ্য ম্যাঙ্গো ইজ সুইট, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এখানে যদি আমি শুধু সুইট লিখি, মিষ্টি, ম্যাঙ্গোটা বাদ দিলাম, তাহলে সেক্ষেত্রে কি মিষ্টি? মিষ্টি কি? তো সেক্ষেত্রে সেগুলো কোনো ওয়ার্ড না, কেননা ইংরেজি গ্রামারে প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে যদি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবেই কিন্তু সেটা সেন্টেন্স, আদারওয়াইজ সেটা সেন্টেন্স হতে পারে না। এখন এই উদাহরণগুলি দেখো, রাম হ্যাজ 4 legs, দ্য কাউ সিংস। রাম হ্যাজ 4 legs, রামের 4টি পা। দ্য কাউ সিংস, গরুটি গান গায়। তো এগুলো দেখতে যদিও সেন্টেন্সের মতো লাগে, কিন্তু এগুলো সেন্টেন্স না, কেননা রামের 4টা পা নেই, কেননা রাম তো একজন মানুষ, রামের কিন্তু 4টা পা নেই। আর এখানে দ্য কাউ সিংস, দ্য কাউ সিংস, এখানে কি বলা হলো? যে গরুটি গান গায়। গরু কি আদতে গান গায়? তো এগুলো দেখতে সেন্টেন্সের মতো হলেও এগুলো সেন্টেন্স না, কেননা এগুলোতে ইংরেজি যে গ্রামেটিক্যাল আছে, ইংরেজি গ্রামারে এগুলো সেন্টেন্স না, কেননা গরু কখনো গান গায় না আর মানুষের কখনো 4টা পা হয় না। তো সেক্ষেত্রে তো সেন্টেন্স আমরা কাকে বলবো? এ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাটস গিভ আস এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং। এটাই হচ্ছে সেন্টেন্স, যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ ধারণা কিংবা অর্থ প্রকাশ করে তখনই আমরা কিন্তু সেটাকে সেন্টেন্স বলি। একটি সেন্টেন্স লিখতে গেলে তোমাদের মূলত 3টি বিষয়ের উপর নজর রাখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা সাবজেক্ট কাকে বলবো? যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট কিংবা কর্তা। ভার্ব, ভার্ব কর্তা যে কাজটি করে, মানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে ভার্ব। এবং যে কাজটি করে, আমি যদি কাজটি করি সেক্ষেত্রে আমি, কিংবা তুমি যদি কাজটি করো তুমি হচ্ছে সাবজেক্ট, এবং তুমি যে কাজটি করো সেটা হচ্ছে ভার্ব। আর কাজটিকে
কি কিংবা কে দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যান্সারটা আমাদের মেলে সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমি লিখতে পারি আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখানে সাবজেক্ট আই প্লে, কি খেলি, কি কাজ করি আমি, খেলি, কি কাজ করি আমি, খেলি। এটা হচ্ছে ভার্ব, কি খেলি, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু একটা সেন্টেন্স গঠন করা হয়। তাহলে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। যেমন এখানে বসানো হয়েছে আই প্লে ক্রিকেট। প্লে মানে খেলা, কে খেলে, আমি, আমি হচ্ছি সাবজেক্ট। আমি কি খেলি মানে আমি কি কাজ করি, খেলি, সেটা হচ্ছে ভার্ব। এবং আমি কি খেলি সেটা হচ্ছে অবজেক্ট। এরপরে ইংরেজিতে যে সেন্টেন্স গুলো আছে সেন্টেন্স গুলো কিন্তু অর্ডার অনুসারে বসাতে হবে। একটু যদি আলাদা আলাদাভাবে বসাই সেক্ষেত্রে কিন্তু সেটা সেন্টেন্স হবে না, আলাদা আলাদা মিনিং দাঁড়াবে। যেমন ইংরেজি সেন্টেন্সগুলিকে শুদ্ধ হতে গেলে তার ওয়ার্ডগুলিকে ঠিকমতো সাজাতে হবে, না হলে কিন্তু একটি বিকৃত অর্থ দাঁড়াবে, সেক্ষেত্রে সেটাকে ওয়ার্ড বলা যাবে না। যেমন আমি এখানে লিখেছি রাম কিল্ড রাবণ, রাম রাবণকে হত্যা করেছিল। তারপরে ওয়ার্ডটাতে লিখেছি, তারপরে সেন্টেন্সে লিখেছি রাম কিল্ড রাবানা কিল্ড রাম, রাবণ কিল্ড রাম, রাবণ রামকে হত্যা করেছিল। তো এই সেন্টেন্সটাকে যদি আমি বলি সেক্ষেত্রে আমাদের যে পুরাণ আছে রামায়ণ, সেক্ষেত্রে রামায়ণের ঘটনা বিকৃত করা হবে। তো সেই জন্য যে ইংরেজিতে একটা সেন্টেন্সকে শুদ্ধ করতে গেলে তার ওয়ার্ডগুলি নিয়ম মতো সাজাতে হবে। যেমন রাম কিল্ড রাবণ, রাম রাবণকে হত্যা করেছিল, এটা হবে সেন্টেন্স। আর এটা কিন্তু সেন্টেন্স না। যদি আমরা এটাকে সেন্টেন্স মানি সেক্ষেত্রে আমরা ওই রামায়ণের ঘটনাটাকেই বিকৃত করব। বাংলায় আমরা যখন বলি আমি ভাত খাই, তো প্রথমে সাবজেক্ট মানে কর্তা, আমি ভাত অবজেক্ট, খাই হচ্ছে ক্রিয়া কিংবা ভার্ব, অবজেক্ট কর্ম। তো ইংরেজি সেন্টেন্সে আই ইট রাইস, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং শেষে অবজেক্ট। তো এই বাংলার যে সেন্টেন্স প্যাটার্ন সেটা সম্পূর্ণ আলাদা এবং ইংরেজিতে যে আমাদের সেন্টেন্স প্যাটার্ন আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা তোমাদের মনে রাখতে হবে। আর একটা লক্ষ্য করার মতো বিষয় হলো বাংলা বাক্যগুলোকে কিংবা বাংলা সেন্টেন্সগুলোকে যেভাবে বানানো যায় সেক্ষেত্রে ইংরেজি ছোট ছোট সেন্টেন্সগুলোকেও কিন্তু দীর্ঘ করা যায়। যেমন দি বয় ক্রাইস, বালকটি কাঁদছে কিংবা ছেলেটি কাঁদছে। তারপরে দেখো দি শিক বয় ক্রাইস, এখানে অ্যাড করে নিলাম শিক, দি শিক বয় ক্রাইস, অসুস্থ বালকটি কাঁদছে। দি শিক বয় ক্রাইস লাউডলি, এখানে অ্যাড করলাম লাউডলি মানে উচ্চ স্বরে কিংবা জোরে জোরে। দি শিক বয় ক্রাইস লাউডলি, তাহলে যে বালকটি জোরে জোরে কাঁদছে। দ্য সিক্স বয় ক্রাইস লাউডলি ফর হিজ মাদার, অসুস্থ বালকটি তার মায়ের জন্য কাঁদছে। তো এই প্রথমেই ছোট ছোট সেন্টেন্স গুলোকে আস্তে আস্তে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো পরের ভিডিওতে শিখবো। তো এগুলো অ্যাড করেই কিন্তু একটা ছোট বাক্যকে একটা বড় বাক্য কিংবা বড় সেন্টেন্সে পরিণত করা যায়। মনে রাখবে ইংরেজি সেন্টেন্সে ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে সাজালে কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব হবে না। তো ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারেই সেগুলোকে সাজাতে হবে, প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব এবং সবশেষে অবজেক্ট। এইভাবে যদি আমরা সেন্টেন্সের গঠনটাকে ফলো করি তাহলে কিন্তু আমরা ইংরেজি সেন্টেন্স গঠন করতে পারবো এবং লিখতে পারবো। সাধারণত বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং শেষে ভার্ব থাকে, কিন্তু ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে জানতে পারবো এবং সবার সাথে সাবলীলভাবে কথা বলতে পারবো, লিখতে পারবো। যেমন কিছু কিছু বাক্য আছে বাংলায় যেগুলোতে কোনো ক্রিয়া থাকে না, কিন্তু ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের একটা ভার্ব কিংবা ক্রিয়া ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি সে বালক,
বাংলায় আমি লিখব সে বালক, কিংবা তারা খেলে। তো আমি যদি এটাকে ইংরেজিতে লিখতে চাই, আমাকে লিখতে হবে হি ইজ আ বয়, হি ইজ আ বয়। বাংলায় কিন্তু আমি এখানে সে বালক, সে কে, একজন বালক, মানে এখানে সে হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট, এখানে কিন্তু কোনো ভাব দিতে লাগে না, কিন্তু এখানে ইংরেজিতে আমাদের এই টু বি ভাব দিতে হবে। তো এটা আস্তে আস্তে পরের ভিডিওতে আমরা শিখে নেব। সেক্ষেত্রে এখন তারা খেলে, দে আর প্লেইং, তারা খেলে। ইংরেজিতে আমরা যে সেন্টেন্সই তৈরি করি না কেন, সেন্টেন্সে কিন্তু ভাব থাকবেই, এগুলোকে বলে টু বি ভাব। তো আস্তে আস্তে এর পরের ভিডিওগুলোতে আমরা সেটাও শিখে নেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। এবং তুমি যদি আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ওয়াচ করছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো আমার চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।